498 নিয়ে সুপ্রিম কোর্ট পুরো নিয়মটাকে চেঞ্জ করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে যে খবরটা নিয়ে এসেছি, এই খবরটা ছেলেদের তথা স্বামীদের জন্য বিশাল সুখবর, খুব বড় সুখবর আজকে আমি নিয়ে এসেছি। সুপ্রিম কোর্টের 2025-এর লেটেস্ট জাজমেন্ট। এই যে বিভিন্ন ছেলেরা আমাকে ফোন করে, স্বামীরা ফোন করে যে ওয়াইফ 498A লাগিয়ে দিয়েছে, যেটা এখন হয়ে গেছে BNS 85, কিন্তু এখানে সুপ্রিম কোর্ট BNS 85 তথা 498 নিয়ে সুপ্রিম কোর্ট কথা বলেছে। এবং আপনাদের যেটা সুখবর জানাচ্ছি সেটা হচ্ছে 498 নিয়ে সুপ্রিম কোর্ট পুরো নিয়মটাকে চেঞ্জ করে দিয়েছে। এবং এছাড়া এরকম জাজমেন্ট বা এরকম ভিডিও আপনারা হয়তো কোনোদিন নাও দেখতে পারেন। আজকে আমি আপনাদেরকে যে খবরটা বলছি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট। কারণ 498A নিয়ে যা মিসইউজ হয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছেও যায় ইনফরমেশন। সুতরাং সেই নিয়ে 498 নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে সেটা আমি আপনাদেরকে পুরোপুরি বলছি। তবে একটা কথা বলে রাখি, এখানে সুপ্রিম কোর্ট 498A নিয়ে 14খানা নতুন নিয়ম চালু করেছে, কিন্তু একটা ভিডিওতে যদি আমি 14খানা নিয়ম আপনাদেরকে বলি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সুতরাং আজকে আমি প্রথম 3টে আলোচনা করে দিচ্ছি। নেক্সট যে ভিডিও আসবে বাদবাকি যেগুলো আছে আমি সবগুলো আলোচনা করে দেবো। আমি আজকে আপনাদেরকে ফার্স্টে বলে দিচ্ছি, আমি মেন 3খানা জিনিস নিয়ে আজকে আলোচনা করছি, সুপ্রিম কোর্টের পয়েন্টগুলো নিয়ে। দেখুন, জিনিসটা বোঝানোর আগে আমি এই কেসের ফ্যাক্ট সম্পর্কে একটু বলে দিচ্ছি। সামান্য ফ্যাক্টসটা জেনে রাখা দরকার যে কিভাবে এই কেসটা সুপ্রিম কোর্টে এসছে এবং সুপ্রিম কোর্ট কেন এরকম নতুন গাইডলাইন দিয়েছে 498A নিয়ে। 2015-এ বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা তিক্ততা, একটা মনোমালিন্য তাদের মধ্যে সৃষ্টি হয়। এছাড়াও কিন্তু তাদের মধ্যে একটা বাচ্চাও জন্ম নেয়। কিন্তু ঘটনাটা হচ্ছে 2015-তে বিয়ে হওয়ার পরে একটা বাচ্চাও জন্মগ্রহণ করে। তারপরে 2018 থেকে স্বামী স্ত্রী কিন্তু সেপারেট হয়ে যায়, তারা তখন সেপারেশনে থাকে। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে যিনি ওয়াইফ ছিল, সে ওয়াইফ হচ্ছে IPS অফিসার। সেই জন্য সে অনেকটাই এখানে যে কেসগুলো দিয়েছে প্রায় 15খানার ওপরে স্বামীর ওপরে এবং স্বামীর পরিবারের ওপরে তিনি কেস দিয়েছে। 15খানার ওপর এখানে তিনি কেস দিয়েছে। চিন্তা করুন কিভাবে কেস হয়। 15খানা কেস একটা হাজবেন্ডের ওপরে এবং তাদের লজ মানে তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের ওপরে দিয়েছে। এবং তিনি নিজে একটা IPS অফিসার, ওয়াইফ যে আছে তিনি একটা নিজেও IPS অফিসার। এরপরে কি হয়, স্বামী স্ত্রী দুজনেই পৌঁছায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মিডিয়েশনে কেসটাকে পাঠিয়ে দেয়। মিডিয়েশনে গিয়ে স্বামীর উপরে যা কেস ছিল সেগুলো সুপ্রিম কোর্ট শেষ করে। এবং এছাড়া মিডিয়েশন সেন্টার থেকে তাদেরকে একটা অ্যালুমিনিয়াম কত দিতে হবে স্বামীকে সেটাও কিন্তু ফিক্স করে দেওয়া হয়। এই কাজটা সুপ্রিম কোর্ট করে এবং সুপ্রিম কোর্ট বলে যে 498A এমন ভাবে মিসইউজ করা হচ্ছে, এত রকম ভাবে মিসইউজ করা হচ্ছে, প্রচুর 498 এর উপরে মিসইউজ করা হচ্ছে। সেই জন্য সুপ্রিম কোর্ট নিজেই বলে যে আমরা একটা ভালোভাবে গাইডলাইন এই 498 এর উপরে দিয়ে দিচ্ছি। এবং এই জাজমেন্টটা কিন্তু রিসেন্ট জাজমেন্ট, 2025-এর জাজমেন্ট। সেই অনুযায়ী আমি আপনাকে তথ্যগুলো বা খবরগুলো জানাচ্ছি। সুপ্রিম কোর্ট বলে এলাহাবাদ হাইকোর্ট থেকে এরকম 14খানা নিয়ম এসছিল এবং এলাহাবাদ হাইকোর্ট যে নিয়মটা করেছে সেই নিয়মটা আমরা পুরোপুরিভাবে ইমপ্লাই করছি। ইমপ্লাই মানে হচ্ছে এটাকে এক্সিকিউট করা, আইনটাকে এক্সিকিউট করা, ডিরেকশনটাকে এক্সিকিউট করা, যে জাজমেন্টটা দিয়েছে। সুতরাং এলাহাবাদ হাইকোর্টের কিন্তু খুব বড় একটা জাজমেন্ট ছিল। সেই জাজমেন্টারে কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি ফলো করে এবং নিয়মগুলো 14খানা নিয়ম এখানে সুপ্রিম কোর্ট বলেছে। আর 498A নিয়ে ছেলেদের বা স্বামীদের চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে, অনেকখানি কমিয়ে দিয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিও দুটো পার্ট থাকবে। আজকে ফার্স্ট পার্ট করছি, পরের ভিডিওতে সেকেন্ড পার্ট আমি ডেফিনেটলি করব এবং সেখানে আমি আরো বিস্তারিত গাইডলাইনগুলো বলবো। আজকে মেন 3টে গাইডলাইন আমি আপনাদের বলে দিচ্ছি। তাহলে গাইডলাইন নম্বর 1 এ সুপ্রিম কোর্ট বলে যেদিনকে কমপ্লেন বা FIR লজ করা হবে সেই দিন থেকে 2 মাস পর্যন্ত স্বামীকে
বা ইনলস যারা পরিবারে থাকবে তাদেরকে অ্যারেস্ট করা চলবে নয়। এবং এই 2 মাসের মধ্যে পুলিশ আপনাকে কোনো হয়রানির শিকার বা বিরক্ত করতে পারে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন। আমি আপনাদেরকে বারবার বলছি, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কিন্তু কথাগুলো হচ্ছে। এবং এই 2 মাস যে পুলিশ কোনো রকম আপনাকে বিরক্ত করবে না বা কোনো রকম আপনাকে উৎপীড়ন করবে না, সেই জন্য সুপ্রিম কোর্ট এই ব্যাপারটাকে বলেছে এই 2 মাস হচ্ছে কুলিং পিরিয়ড। সুতরাং কুলিং পিরিয়ডে কিন্তু পুলিশ কোনো রকম অ্যাকশন নিতে পারবে না এবং আপনাকে এবং আপনার পরিবারবর্গ তথা লসদের কিন্তু অ্যারেস্ট করা যাবে না এই কুলিং পিরিয়ডের ভেতরে। আগে যেটা ছিল, আগে 498A যখন কেস হতো সঙ্গে সঙ্গে স্বামী এবং স্বামীর যেসব পরিবারবর্গ ছিল তারা বেল নেয়, অ্যান্টিসিপেটরি বেল নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে কোর্টেতে। কিন্তু এছাড়াও অনেকে সিআরপিসি 482 অনুযায়ী ক্রসিং এর জন্য, এফআইআর ক্রসিং এর জন্য হাইকোর্টে যেত। এগুলো সবই বন্ধ হয়ে যাবে, কারণ এখানে প্রপারলি জিনিসটা ইনভেস্টিগেট করা হবে। সেই পয়েন্টেও আমি আসছি। আর আগে এরকমও ছিল যে স্বামী এক স্টেটে থাকে, ওয়াইফ এক স্টেটে থাকে, বা স্বামী এক সিটিতে থাকে, ওয়াইফ অন্য সিটিতে থাকে। ওয়াইফ যেখানে থাকে সেখানে গিয়ে ওয়াইফ এফআইআর করে দিল। এফআইআর করার পরে কিন্তু স্বামীকে এবং স্বামীর পরিবারবর্গ লসদের কিন্তু দৌড়াদৌড়ি করতে হতো কোর্টেতে বেল নেওয়ার জন্য। আগে যেটা ছিল সেটা ছিল সেকশন 406 এবং 498A। এই দুটো কিন্তু কমন ব্যাপার, এফআইআর এ কিন্তু লেখাই হতো যে এই সেকশনগুলো। সুতরাং এখন যখন কুলিং পিরিয়ড চলে এসছে, এখন স্বামীদের বা লসদের মানে আত্মীয় স্বজনদের অত দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। আপনারা হাতে অনেকটাই টাইম পেয়ে যাবে এই কুলিং পিরিয়ড অনুযায়ী। এছাড়াও সুপ্রিম কোর্ট বলে যে প্রত্যেকটা জেলায় ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি গঠন করতে হবে, যেটাকে আমরা সংক্ষেপে বলি FWC। সুতরাং প্রত্যেকটা জেলায় FWC অবশ্যই কিন্তু থাকতে হবে, এটা সুপ্রিম কোর্ট গাইডলাইন দেয়। এবং প্রাথমিকভাবে FWC ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিতেই কিন্তু কেস রেফার করা হবে। তাহলে এবার আমি আসি সুপ্রিম কোর্টের সেকেন্ড গাইডলাইনে। ফার্স্ট গাইডলাইন আলোচনা করলাম, এবার সেকেন্ড গাইডলাইন নিয়ে আলোচনা করছি। একটা ব্যাপার আপনারা মনে রাখবেন, যদি আপনার স্ত্রী কোনো রকম ভাবে অ্যাটেম্প টু মার্ডার কিংবা কোনো রকম মারধর, প্রচন্ড মারধর করেছেন কিংবা আপনারা অ্যাটেম্প টু মার্ডার এরকম কোনো সেকশন দিয়েছে, তখন কিন্তু এই কুলিং পিরিয়ডটা অ্যাপ্লাই করা যাবে না। সুতরাং যেসব বড় বড় শাস্তি, যেগুলো শাস্তি 10 বছরের ওপরে জেল, সেই শাস্তির ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা চলবে না। ভালো করে বুঝে নিন। সুতরাং নেক্সট আমি আসছি থার্ড যে গাইডলাইন। থার্ড গাইডলাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। থার্ড গাইডলাইন হচ্ছে যে যখন কুলিং পিরিয়ড 2 মাস থাকবে তখন কিন্তু পুলিশ কোনো রকম ভাবেই কোনো অ্যাকশন নিতে পারবে না। আর যদি পুলিশ কোন রকম অ্যাকশন নেয় এই 2 মাসের ভেতরে, সেটা কন্টেম্পট অফ কোর্ট হবে, মানে কোর্টকে অবমাননা করা হচ্ছে। সুতরাং পুলিশদের প্রতিও কিন্তু এখানে একটা ডিরেকশন চলে এসছে। এবং এই কুলিং পিরিয়ডে কিন্তু পুলিশ আপনাকে কোন রকম ভাবেই কিন্তু অ্যারেস্ট করতে পারবে না, সেটা করলে অবশ্যই কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে। সুতরাং মেন 3টে পয়েন্ট, আরো পয়েন্টগুলো আছে সেগুলো আরো ইম্পর্টেন্ট, সেই পয়েন্টগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। হয়তো পরের আরো 2টো ভিডিও হতে পারে বা একটা ভিডিও হতে পারে, ওরকম টাইম দেখে তো ভিডিও বানানো যায় না, আপনারা জানেন সেটা। সুতরাং প্রথম 3টে নিয়ম, প্রথম 3টে গাইডলাইন সুপ্রিম কোর্টে আমি আপনাদেরকে বলে দিলাম। আর আপনারা যদি জাজমেন্ট চান, জাজমেন্ট পেতে পারেন। জাজমেন্ট টোটালি ফ্রি অফ কস্ট, জাজমেন্টের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। জাজমেন্ট পেতে গেলে আপনাকে একটা ছোট প্রসেসিং ফিস আমাদেরকে দিতে হবে, সেটা আমি আপনাদেরকে বলেই রাখলাম। আর এরকম যদি কেস আপনার হয় তো ডেফিনেটলি আপনি আমার সঙ্গে লিগাল ডিসকাশন করতে পারেন। আমার যে অ্যাডভোকেট গ্রুপ আছে তাদের সঙ্গে কথা বলতে পারেন, অবশ্যই কথা বলতে পারেন। সব রকম সুবিধা আমি আপনাদের জন্য করে রেখেছি। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এই ম্যাটারটা নিয়ে। এই ম্যাটারটা কন্টিনিউ আমি আবার নেক্সট ভিডিওতে অবশ্যই করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ।